আচ্ছা, নিবিড় অ্যান্ড তিশা, থ্যাংক ইউ। চলেন, আজকে আমরা যেটা নিয়ে শুরু করব সেটা হলো পদ প্রকরণ। ওকে, পদ প্রকরণ। আজকে আমাদের বাংলা লেকচার 10 হচ্ছে, 10 নম্বর বাংলা লেকচার। কেমন? আচ্ছা, আমি একটু লিখে দিই মনে রাখার জন্য। আজকে বাংলা লেকচার 10। ওকে, পদ প্রকরণের প্রথম যে আলাপটা দরকার সেটা হলো আমরা পদ সম্পর্কে আসলে কি জানি। পদ সম্পর্কে আমরা ছোটবেলায় পড়ে এসেছি যে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে আলাদা করে যদি আমরা বলি তাহলে সেই শব্দগুলোকে আমরা পদ বলবো, মানে বাক্যে ব্যবহৃত পদ, তাই না? আমি একটু লিখি, বাক্যে ব্যবহৃত শব্দগুলোকে শব্দগুলোকে পদ বলে। ওকে, দেখেন এখানে দুইটা জিনিস একটু দ্রষ্টব্য আপনাদের জন্য নোটিস করার মতো। দেখেন এখানে বাক্য আর এখানে শব্দ, এই সংজ্ঞার মধ্যে এই দুইটা জিনিস ইম্পর্টেন্ট, তাই না? আমি যদি পদকে বোঝাতে চাই তাহলে আমি বাক্যের আলাপটা ছাড়া এটা সম্ভব না। আবার যদি শুধুমাত্র মানে পদকে আমরা শব্দের পার্সপেক্টিভ থেকে চিন্তা করতে যাই, সেক্ষেত্রে আমাদের বাক্যের আলাপটা দরকার। তার মানে আমি কেন বললাম এই জিনিসটা, যে একটা ইম্পর্টেন্ট ইনফরমেশন আপনাদেরকে দিয়ে দিই, যে পদ বাংলা ব্যাকরণে বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব উভয়ের আলোচ্য বিষয়। ওকে, আমরা যতগুলো পড়েছি টপিক তার মধ্যে একটা মাত্র টপিক আছে পদ, যেটা একই সাথে বাক্যতত্ত্ব এবং শব্দতত্ত্ব উভয়তেই আলোচ্য বিষয়। এবং পদ সম্পর্কে আরেকটা সংজ্ঞা, যেটা কিনা খুব একটা বেশি জনপ্রিয় না, আমি একটু বলে দিই আপনাদেরকে। সেটা হলো বিভক্তিযুক্ত শব্দকে বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে। ওকে, বিভক্তিযুক্ত শব্দকে পদ বলে, এটাও কিন্তু পদের আরেকটা সংজ্ঞা। হ্যাঁ, যদি আপনাদের কোশ্চেন এভাবে আসে বিভক্তিযুক্ত শব্দকে কি বলে, আনসার হবে পদ বলে। এবার আমাদের যে জিনিসটা প্রয়োজন সেটা হলো পদ কয় প্রকার। আমরা ছোটবেলা থেকে পড়ে এসেছি যে পদ 5 প্রকার, কিন্তু পদ প্রধানত 2 প্রকার। ওকে, কিভাবে 2 প্রকার আমি দেখাই। 1 নম্বর হলো অব্যয় পদ। ওকে, অব্যয় মূলত আমরা উচ্চারণ করছি অব্যয়, কিন্তু অটাকে বাদ দিয়ে দেখেন যেটা হয় মানে ব্যয়। ব্যয় মানে কি? খরচ। খরচ মানে পরিবর্তন। আমার কাছে 10 টাকা ছিল, আমি 5 টাকা ব্যয় করেছি, তার মানে কি? আমার ওই 10 টাকার পরিবর্তন হয়েছে, তাই তো? তাহলে দেখেন, এই অব্যয় মানে হলো যেটা পরিবর্তিত হয় না। কেন? কারণ অব্যয়, তাই তো? ব্যয় হচ্ছে না। ওটা এখানে নেতিবাচক, আমরা জানি যে অ উপসর্গটা নেতিবাচক অর্থ প্রকাশ করে। তার মানে অব্যয়টা পরিবর্তিত হয় না, আর বাকি থাকে সব্যয়। ওকে, সব্যয়টা কি? সব্যয় হলো পরিবর্তিত হয়। তাহলে দেখেন দেখি, পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। একটা হলো অব্যয় পদ, আর একটা হলো সব্যয় পদ। এবার এই সব্যয় পদকে আমরা 4টি প্রকারে ভাগ করেছি। এগুলোকে আপনারা চেনেন, যেমন বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া। মানে এখানে যে পদগুলোর নাম আমি লিখলাম, সেই পদগুলো নানান কারণে বচন ভেদে, লিঙ্গ ভেদে, কাল ভেদে এগুলো পার্থক্য, মানে এগুলোর পরিবর্তন হতে পারে, কিন্তু অব্যয়গুলো কোনোদিন চেঞ্জ হয় না। এবারে অব্যয়ের মধ্যে কি থাকে আমি একটা ছোট্ট উদাহরণ দিই। এখানে অনুসর্গ থাকে, এখানে উপসর্গ থাকে। একটু চিন্তা করে দেখেন দেখি, কখনো অনুসর্গ উপসর্গ, কাল, বচন, লিঙ্গ, এদের জন্য কখনো পরিবর্তিত হয়? যে আমি বললাম দুঃখ বিনা সুখ লাভ হয় কি মুহিতে, বিনা একটা অনুসর্গ চেঞ্জ হয়? হয় না। আমি বললাম যে ঢাকা, সরি, ঢাকার একটু উপজেলার নাম সাভার। উপজেলা, আমি যদি বলি যে ঢাকার উপজেলা ছিল সাভার, আমি যদি বলি ঢাকার নতুন উপজেলা হবে সাভার, আমি কাল পরিবর্তন করছি, কিন্তু কাল পরিবর্তন করলেও এই উপজেলার উপটা কখনো চেঞ্জ হয় না, এই কারণে সেটা অব্যয়। তাহলে দেখেন, পদ প্রধানত কয় প্রকার? 2 প্রকার। এবার কথা হলো, পদ যদি জিজ্ঞেস করে মোট কয় প্রকার, তাহলে আমরা ছোটবেলা যে 5 প্রকার পড়ে আসছি সেই 5 প্রকারই হবে। বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, অব্যয়, ক্রিয়া। তার মানে
এইটা আর এই চারটা সবগুলো মিলে 5 প্রকার। বুঝতে পারছি? আমাদের এখানে পদের প্রকারভেদটা শেষ হয়ে গেল। চলেন এবার আমরা শুরু করব একদম প্রথম পদ। সে পদটা কি? বিশেষ্য পদ। আমরা সবাই জানি, সংজ্ঞা লেখার দরকার নেই, কোনো কিছু নাম বোঝালে সেটাই বিশেষ হয়ে যায়, তাই না? কোনো শব্দ দ্বারা যদি নাম বোঝায়। কিন্তু আমাদের যে জিনিসটা জানতে হবে সেটা হলো বিশেষ্য কয় প্রকার। বিশেষ্য পদ 6 প্রকার। কয় প্রকার? 6 প্রকার। 1 নম্বরে আছে একদম শুরুতে, যেটা আমাদের সবচেয়ে বেশি দরকার, সেটা হলো নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। নাম বা সংজ্ঞাবাচক বিশেষ্য। যেমন আমি বললাম রহিম, যেমন আমি বললাম ঢাকা, যেমন আমি বললাম পদ্মা। একটু চিন্তা করে দেখেন, আমি যখন রহিম বলছি, আমি যখন ঢাকা বলছি, আমি যখন পদ্মা বলছি, আমি কি নির্দিষ্ট করে কোনো ব্যক্তি বা বস্তুকে বোঝাচ্ছি না? নির্দিষ্ট করে বোঝাচ্ছি। তার মানে নাম বা সংজ্ঞাবাচক তখন হবে যখন কিনা নির্দিষ্ট কারো নাম বোঝাবে, নির্দিষ্ট নাম বোঝাবে। ওকে। এবার 2 নম্বরে আছে জাতিবাচক, জাতিবাচক বিশেষ্য। এই জাতিবাচক বিশেষ্যটা কি? হ্যাঁ, জাতি যেগুলো বোঝায়, যেমন বাঙালি, যেমন ইংরেজ, এগুলো তো জাতি। তাহলে এগুলোকে বোঝাবে না, শুধু এগুলা না। ওকে, আমি একটু মানে আলাদা করে দিই। যেমন ধরেন রহিম একটা প্রাণী, কিন্তু কি জাতীয় প্রাণী? রহিম একটা মানুষ। তুই চিন্তা করে দেখেন, মানুষটাও তো একটা নাউন না, একটা বিশেষ্য না? কিন্তু এই মানুষটা কি স্পেসিফিক? আমি মানুষ বললে কি আপনি ঠিক একজন মানুষের কথা মনে করবেন? মনে করবেন না। কিন্তু আমি যদি রহিম বলি, আমি যদি রহিম বলি, তাহলে আপনি একজন মানুষকে নির্দিষ্ট করে চিন্তা করবেন, তাই তো? তার মানে আমরা বুঝতে পারছি, দেখেন আমি রহিমের জায়গায় মানুষ বললাম, আবার ঢাকাটা কি? ঢাকা একটা শহর, কিন্তু শহর শব্দ দিয়ে স্পেসিফিক কোনো নাম বোঝাচ্ছে না। পদ্মা, পদ্মা কি একটা নদী? এগুলো দিয়ে স্পেসিফিক কোনো নাম বোঝাচ্ছে না। তার মানে এগুলো হলো অনির্দিষ্ট নাম। কোশ্চেন কিন্তু এখানেও হতে পারে যে অনির্দিষ্ট নাম মানে বোঝায় বা অনির্দিষ্ট নাম প্রকাশ করে কোন বিশেষ্য। আনসার হবে জাতিবাচক বিশেষ্য। ওকে। আচ্ছা, তাহলে দেখেন আমরা দুইটা পড়ে ফেললাম, একটা নাম বা সংজ্ঞাবাচক, আর একটা হলো জাতিবাচক। এরপর আমরা 3 নম্বরে পড়ব বস্তুবাচক বিশেষ্য। বস্তুবাচক বিশেষ্য মনে রাখার উপায় হইল, এটা হয় উপকরণ হবে, না হয় এটা উপাদান হবে। পার্থক্য কি? আমি ধরেন একটা আজকে আমরা লুমিনাসের অনলাইন ব্যাচে যারা আছে সবাই মিলে আজকে আমরা খিচুড়ি রান্না করব। ওকে। এই খিচুড়ি রান্না করার জন্য যা যা প্রয়োজন হবে সেগুলো একটা একটা উপকরণ। তাহলে বলেন দেখি উপকরণগুলোর নাম। যেমন চাল, ডাল, মশলা, তেল, নুন, তাই না? তাই তো? এবার একটু চিন্তা করে দেখি যে আমাদের আশেপাশে যদি আমি আপনাদেরকে বলি যে পরিবেশের কয়েকটা উপাদানের নাম বলেন দেখি। আমি জানি আপনারা ক্লাস 5-এর কথা মনে পড়ে গেছে, বিজ্ঞান বই আপনারা লিখতেন মাটি, পানি, বায়ু, এগুলো হলো পরিবেশের উপাদান, তাই না? তাহলে উপাদান উপকরণ যখন আসবে, যেমন চাল, ডাল, মাটি, পানি, বায়ু, এগুলোকে আমরা বলবো বস্তুবাচক বিশেষ্য। এইবার 4 নম্বরে আছে সমষ্টি বা গোষ্ঠীবাচক। এই নামটা অনেক অনেক আনপপুলার, আপনারা সমষ্টিবাচকে মনে রাখবেন, সমষ্টিবাচক বিশেষ্য। কেমন? আচ্ছা ধরেন আমরা একটা মিছিল করব। এবার বলেন মিছিল কি একজন দিয়ে হয়? হয় না। তার মানে মিছিলে একাধিক মানুষ থাকে। ধরেন আমরা আজকে একটা সভা করব, লুমিনাসের হেড অফিসের সামনে একটা সভা, আলোচনা সভা। এখন বলেন সভা কি একজন দিয়ে হয়? না। ধরেন আজকে আমরা একটা সমিতি করব, এবার বলেন সমিতি কি একজন দিয়ে হয়? হয় না। তার মানে এই যে মিছিল, সভা, সমিতি, এই শব্দগুলা সাধারণত প্রকাশ করছে গোষ্ঠী বা সমষ্টি। সমষ্টি বোঝাচ্ছে অনেকগুলো মানুষের সমষ্টি, কিংবা অনেকগুলো ব্যক্তি, অনেকগুলো বস্তু বা অনেকগুলো প্রাণীর সমষ্টি, একবারে একটা শব্দ দিয়ে, তাই না? কিন্তু সেগুলো বিশেষ্য। তেমন সকল বিশেষ্যকে আমরা বলছি সমষ্টি বা গোষ্ঠীবাচক বিশেষ্য। এইবার আছে আমাদের 5 নম্বরে আমরা ভাববাচক বিশেষ্য পড়বো, তবে তার আগে
গুণবাচক বিশেষ্যটা একবার করে চলেন। গুণবাচক বিশেষ্য চলে, গুণবাচক বিশেষ্য। এবার ভাই একটু তো প্রবলেমে পড়ে গেলাম। ভাই ছোটবেলা থেকে পড়েছিলাম আমরা গুণবাচক কোনো কিছু বুঝাইলে, কোনো কিছুর দোষ গুণ অবস্থা পরিমাপ পরিমাণ পরিমাণ বুঝাইলে পরে ভাই এগুলো তো বিশেষণ হয়, কিন্তু আপনি তো এখানে লিখছেন গুণবাচক বিশেষ্য। মানে কি? মানে হলো, ধরেন আমি কোনো একটা মানে কারো গুণের সম্পর্কে বললাম। ধরেন আমি বললাম আসাদ ভাই বিরাট বড় বীর, তাহলে আসাদ ভাইয়ের গুণটা বীর, তাই না? কিন্তু এই গুণের একটা নাম আছে, কি? বীরত্ব। বীরটা হইলো আসাদ ভাইয়ের বিশেষণ, আসাদ ভাইয়ের গুণ, কিন্তু এই গুণের নামটা হইলো বীরত্ব। যেমন মধুর, এটা একটা বিশেষণ, কিন্তু আমি যদি বলি মধুরতা বা মাধুর্য, এইটা হইল এই বিশেষণের নাম, মানে গুণবাচক বিশেষ্য। গুণের নামকে বোঝায়। তেমন কি কি আছে? এমন আছে বীরত্ব, এমন আছে সাহসিকতা, তারপর ধরেন এমন আছে তারুণ্য, এমন আছে যৌবন, ইত্যাদি ইত্যাদি আরো অনেকগুলো। ওকে, যেগুলো দিয়ে মেইনলি গুণের নামটাকে বোঝাচ্ছে। যেমন ইংরেজিতে বোঝে, আপনারা আবার ইংরেজি ভালো বোঝেন, যে আমি যদি বলি হ্যাপি, আই এম হ্যাপি, এই হ্যাপিটা হবে অ্যাডজেক্টিভ গুণ। বাট যদি বলি হ্যাপিনেস, তখন সেটা কিন্তু আমার নাউন হয়ে যাবে, বিশেষ্য হয়ে যাবে। বুঝতে পারছি? আচ্ছা চলেন, তাহলে আমরা গুণবাচক বিশেষ্য পড়লাম। এইবার যেটা আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট পুরো বিশেষ্যের মধ্যে, যেটাকে আপনারা ভালো করে পাশে স্টার মার্ক দিয়ে রাখেন, ওকে, সেটা হলো ভাববাচক বিশেষ্য। ওকে, আচ্ছা ভাই বলেন দেখি, আমি কাজটি করছি, এখানে ক্রিয়া কোনটা? করছি, তাই না? কিন্তু যদি আমি বলি করা, আমি যদি বলা, আমি যদি বলি চলা, আমি যদি বলি খাওয়া, আমি যদি বলি যাওয়া, আমি যদি বলি গমন, আমি যদি বলি ভোজন, আমি যদি বলি শয়ন, আপনার আপাত দৃষ্টিতে এগুলোকে দিয়ে দেখে কাজ করা বুঝাইলেও বা ক্রিয়াপদ হইলেও এগুলো কখনো ক্রিয়া না। আজকে জেনে রাখেন, একটা ছোট্ট টেকনিক শিখাই দিই আপনাদের। যদি ক্রিয়া প্লাস আ, ও আ অথবা অন থাকে, কি থাকে? ক্রিয়া প্লাস আ ও আ অন, এগুলো থাকলে পরে সারা জীবনেরা ভাববাচক বিশেষ্য হবে। যেমন তোমার এভাবে কথা বলা আমার পছন্দ না। দেখেন, বলা, বলা এখানে নাউন, কিছু করার নাই, এটা ভাববাচক বিশেষ্য বোঝাচ্ছে। মানে যে ক্রিয়াটা আছে, যে বলার যে ক্রিয়াটা, এই ক্রিয়াটার কাজের নামটাকে বোঝাচ্ছে। তাও বুঝতেছি না ভাইয়া, চলেন ইংরেজি করি। ইংরেজি করে ফেললে পরে এটাকে আমরা সহজে বুঝবো। যেমন টু ওয়াক অর আই অ্যাম ওয়াকিং, এখানে ওয়াকটা হলো ভার্ব, রাইট? ধরেন আমি বললাম ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ, ওকে, তখন এই ওয়াকিংটা কি? আমি জানি আপনি কি ভাবছেন, এটা হলো জিরান, এবং সকল জিরানটি কিন্তু নাউন হয়ে যায়। ঠিক একই জিনিস বাংলাতে আছে, যে ক্রিয়াটাকে বোঝাচ্ছে না এখানে, কাজ করাকে বোঝাচ্ছে না, যে কাজটা করা হচ্ছে সেটার নামকে বোঝাচ্ছে। কাজের নামটা কি? খাওয়ার কাজের নামটা কি? খাওয়া। চলার কাজের নামটা কি? চলা। বুঝতে পারছি? যদি এগুলো শুধুমাত্র এগুলো আলাদাভাবে থাকে, তখন আপনারা সবসময় ভাববাচক বিশেষ্যতে আনসার করবেন। চলেন এবার আমরা, আমি একটু আগেরটাতে যাই, আপনারা যদি স্ক্রিনশট নিতে চান স্ক্রিনশট নিয়ে ফেলেন। আচ্ছা চলেন, এবার আমরা যাব সর্বনাম পদে। সর্বনাম পদ, ওকে, আমরা জানি বিশেষ্যের পরিবর্তে, নামের পরিবর্তে যে বসে, পরিবর্তে যে বসে
সেই হলো সর্বনাম। সেই হলো, পরিবর্তে আমি একটু লিখে দিই পুরোটা, যে বসে, বিশেষ্যের পরিবর্তে যে বসে সেই হইল সর্বনাম। এইবার সর্বনাম থেকে আপনার স্পেসিফিকলি কোশ্চেন আসবে কোনটা কি বাচক সর্বনাম। ওকে, আমি একটু আপনাদের কয়েকটা লিখে দিচ্ছি, এগুলো সবসময় মনে রাখবে। যেমন আছে ব্যক্তিবাচক সর্বনাম, কি কি? আমি, তুমি, সে, তারা। আছে আত্মবাচক সর্বনাম, যেমন নিজে, স্বয়ং, আপনি। ওকে, এই আপনিটা কিন্তু আমরা যখন কাউকে বলি সম্মান করে যে আপনি কোথায় যাবেন, আপনি কোথায় থাকেন, সেই আপনি না। মানে এখানে বোঝাচ্ছে যে আমি আপনার কথা চিন্তা করিব, জগতের কথা নাহি ভাবিব। মানে আমি আপনার কথা চিন্তা করবো, মানে নিজের কথা বোঝাচ্ছে। যে আপনি দিয়ে, যে আপনার দিয়ে নিজকে বোঝায়, এটা কিন্তু সেই আপনি। ওকে, যখন আমি নিজেকে বোঝাবো, স্বয়ং বোঝাবো, আপনি বোঝাবো, তখন সেটাকে বলবো আত্মবাচক। একটা স্লাইটলি পার্থক্য আছে এই দুইটার মধ্যে, জিনিসটা ভালো করে বুঝে রাখেন। এই আত্মবাচক মানে নিজের উপর জোর দেওয়া হয়। ধরেন আমি বললাম আমি কাজটি করেছি, এবার আমি বললাম আমি নিজে কাজটি করেছি, তাহলে আমি জোর কোথায় দিয়েছি? আপনি বলেন। আমি জোর দিয়েছি পরেরটাতে, আমি নিজে কাজ করেছি। তার মানে এখানে আত্মবাচক সর্বনাম হবে। আচ্ছা, সর্বনামের পরে যে বিরতি দিব, আপনারা একটু সর্বনামটা করে যান। এরপরে আছে, সরি, সামীপ্যবাচক। ওকে, এই সামীপ্য মানে হলো কাছে। ধরেন কাছের কোনো কিছুকে বা কাউকে আমি ডাকি, যদি কি বলবো? এই বলবো না, লিখেন এ, এই, এরা। এবার ধরেন দূরের কোনো কিছু, সেটাকে যদি আমি ডাকার জন্য বা বলার জন্য বলি, তখন কি বলবো? বলবো ওই, বলবো ওরা, তাই না? বলবো ওই সব, বা বলবো এই টাইপের কিছু আর। এবার চলেন দূরত্বর পরে বলি। দূরত্বের পরে আছে সাকুল্যবাচক। সাকুল্যবাচক মানে হলো সব বোঝাবে। ওকে, যেমন সব, সকল, সমুদয়। তারপর আছে প্রশ্নবাচক, কে, কোন, কিসের। আরো আছে অনির্দিষ্টতা, এটা ইম্পর্টেন্ট। অনির্দিষ্টতা, যেমন সরি, অনির্দিষ্টতা হতে পারে কেউ, কেহ, কিছু। ওকে, আচ্ছা। এবার থাকতে পারে ব্যতিহারিক। ব্যতিহারিক মানে একাধিক মানুষকে বোঝাবে এখানে, বা একাধিক বার শব্দটা আসবে, যেমন আম, যেমন আপনা আপনি। যেমন হতে পারে নিজে নিজে। দেখেন পার্থক্যটা, যদি শুধু নিজে থাকে প্রশ্নে, তাইলে সেটা হবে আত্মবাচক। যদি প্রশ্ন থাকে নিজে নিজে কোন পদ, তখন সেটা হবে ব্যতিহারিক। মাথায় রেখেন। এরপরে আরো দুইটা ইম্পর্টেন্ট আছে, আপোষে, পরস্পর। ভীষণ ইম্পর্টেন্ট, দাগায় রাখেন। এখান থেকে বিগত টাইমে কোশ্চেন আসছে। ব্যতিহারিক। এবার হলো সংযোগ জ্ঞাপক। সংযোগ জ্ঞাপক যেমন যে, যিনি, যারা, এগুলা। সংযোগ জ্ঞাপকের পর আছে অন্যাদিবাচক। অন্য, অপর,
পর যদি এরা বোঝায়, অন্য কাউকে বোঝাচ্ছে, অন্য বা অপরকে বোঝাচ্ছে, পরকে বোঝাচ্ছে, সেগুলো হবে অন্যাদিবাচক সর্বনাম। ওকে, এরপর আমরা অন্য টপিক করব। আপাতত নামাজে বিরতি থাকবে। আমরা 5টা 34-এ ক্লাস শুরু করবো আবার।
ওকে, উই আর ব্যাক। চলেন, আমাকে ক্লিয়ারলি শোনা যাচ্ছে? তো বলেন তো আমাকে আবার একটু কষ্ট করে। অডিও স্ক্রিন শেয়ার ভিজিবল কিনা এসব হতে থাকবে। এসব ভিডিও ঠিক আছে ভাইয়া? তুমি কি আচ্ছা তো তুমি এসো, ঠিক আছে, ওকে। জি ভাইয়া, ওকে নিবিড়, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ। শুরু করছি। তাহলে আমরা এতক্ষণ কি পড়লাম? এতক্ষণ পড়লাম বিশেষ্য, তারপরে পড়লাম সর্বনাম। এবার ভীষণ ইম্পর্টেন্ট একটা পার্ট পড়ব, সেটা হলো বিশেষণ, যেখান থেকে এই পদ প্রকরণের মধ্যে সবচেয়ে বেশিবার প্রশ্ন এসেছে। আচ্ছা, এবার চলেন আমরা বিশেষণটা কি সেটাকে দেখি। যে পদ নিজেকে সহ অন্য সকল পদকে বিশেষায়িত করে, বিশেষায়িত করে, সেটাই কি? সেটাই হলো বিশেষণ। এবার বিশেষায়িতকে ইংরেজিতে বললে আমরা এবার একটু ভালোভাবে বুঝবো, সেটা হলো মডিফাই অর কোয়ালিফাই। ওকে, দুইটাই হতে পারে। আচ্ছা চলেন, এইবার বিশেষণ পদটাকে আমি একটু দেখাই। বিশেষণ পদ দুই প্রকার, দুই প্রকার। এক নম্বরে আছে নাম বিশেষণ। নাম বিশেষণ আপনি একটু চিন্তা করে দেখেন দেখি, আমাদের যে পাঁচটা পদ আছে, পাঁচটা পদের মধ্যে কোন কোন পদের সাথে নামের সম্পর্ক আছে? আমি বলে দিই দুইটা। একটা হলো বিশেষ্য, সরাসরি নাম, আর একটা হলো নামের পরিবর্তে বসে, সর্বনাম। তাহলে নাম বিশেষণ দুই প্রকার। একটা হলো বিশেষ্যের আহ বিশেষণ। বিশেষ্যের বিশেষণ মানে যদি কখনো কোনো নাউনকে মডিফাই করে। যেমন আমি একটা উদাহরণ দিই আপনাদেরকে। ধরেন আমি লিখলাম যে আসাদ ভাই ভালো মানুষ। এবার তাকান, আমার এখানে খালি চোখে আমরা বুঝতে পারতেছি এইটা হলো একটা গুণ, আর গুণ মানেই সেটা বিশেষণ। এবার যদি আমি আপনাকে প্রশ্ন করি এটা কোন ধরনের বিশেষণ, আনসার হবে বিশেষ্যের বিশেষণ। কেন? কারণ এই ভালো দিয়ে মানুষ শব্দটাকে বিশেষায়িত করা হয়েছে, আর মানুষটা তো একটা বিশেষ্য, আর এই বিশেষ্যকে মডিফাই করেছে মানে বিশেষ্যের বিশেষণ, তাই না? এবার আরেকটু বড় করে যদি বলি যে আসাদ ভাই ভালো মানুষ, এখানে ভালো কোন ধরনের বিশেষণ? এখানে অপশনে বিশেষের বিশেষণ নাই, কিন্তু অপশনে আছে নাম বিশেষণ, তখন আনসার হবে নাম বিশেষণ। এবার নাম বিশেষণে আরেকটা জিনিস আছে, সেটা হলো সর্বনামের বিশেষণ। সর্বনামের বিশেষণ যেমন সে অতি দুষ্টু, আমি এতটুকুই বলবো, সে অতি দুষ্টু। এবার তাকান, আমি বললাম সে অতি দুষ্টু, এই দুষ্টটা কার সম্পর্কে বলেছি? সে সম্পর্কে বলেছি। এবার সেটা কোন পদ? সেটা হলো একটা সর্বনাম পদ। তাহলে একটা সর্বনাম পদকে যখন আমরা বিশেষায়িত করতেছি দুষ্টু দিয়ে, এই দুষ্টটা হয়ে যাবে সর্বনামের বিশেষণ। বুঝতে পারছি? তাহলে নাম বিশেষণ কয় প্রকার? নাম বিশেষণ হলো দুই প্রকার। কি কি? একটা হলো বিশেষ্যের বিশেষণ, আর একটা হলো সর্বনামের বিশেষণ। এবার আমি তো বললাম যে বিশেষণ পদ দুই প্রকার, একটা তো নাম বিশেষণ করলাম, আর একটা হলো ভাব বিশেষণ। ওকে, এবার যেহেতু আপনারা ইংরেজি ভালো পারেন, একটু ছোট্ট তুলনা দিয়ে দিই। এই নাম বিশেষণ হলো অ্যাডজেক্টিভ। নাম বিশেষণ কি? অ্যাডজেক্টিভ। আর এই ভাব বিশেষণ হলো অ্যাডভার্ব। ওকে, আচ্ছা। এবার ভাব বিশেষণের সবার শুরুতে যেটা থাকবে সেটা হলো বিশেষণের বিশেষণ। বিশেষণের
বিশেষণ মানে কি? আমি সংজ্ঞাতে বলেছিলাম যে যে পদ নিজেকে সহ অন্য সকল পদকে বিশেষায়িত করে তাকে আমরা বিশেষণ বলি। তার মানে বিশেষণ পদটা নিজেকেও বিশেষায়িত করবে। ধরেন আমি বললাম যে মন্টু খুবই ভালো ছেলে, তাই না? এখন ছেলেটা কি? ছেলেটা হলো একটা বিশেষ্য। এবার এই ছেলে সম্পর্কে কি বলছি? ভালো ছেলে, ভালো। তাহলে বিশেষ্যকে মডিফাই করছে। বিশেষ্যকে মডিফাই করলে এটা বিশেষ্যের বিশেষণ, রাইট? বিশেষ্যের বিশেষণ। এবার তাকান, ভালোর আগে আমি বসাইছি খুব, মানে খুবই। তাহলে এই খুবই দিয়ে কাকে মডিফাই করতেছি? আরেকটা অ্যাডজেক্টিভ। যেহেতু আরেকটা অ্যাডজেক্টিভ আরেকটা বিশেষণকে মডিফাই করতেছি, এই জন্য এই খুব শব্দটা হবে বিশেষণের বিশেষণের বিশেষণ। যদি অপশনে এইটা না থাকে তাহলে আনসার হবে ভাব বিশেষণ। বুঝতে পারছি? আচ্ছা, এবার 2 নাম্বারটা দেখাই। 2 নাম্বার হলো অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণ, অব্যয় মানে যে শব্দটা চেঞ্জ হয়। ধরেন আমি বললাম ধিক ধিক ওরে শতধিক তোরে। এখানে আমি বলছি ধিক ধিক। একটু চিন্তা করে দেখেন দেখি আমরা যা কিছু পড়েছি তার মধ্যে কোন টপিকের সাথে এই জিনিসটা মিল আছে? ধিক ধিক। আমি ক্লু দিয়ে দিই, জ্বর জ্বর, শন শন, ঠন ঠন, ঝন ঝন। তার মানে এটা হলো একটা দ্বিরুক্ত শব্দ। এবং আমি দ্বিরুক্ত শব্দ পড়ানোর সময় বলছিলাম যে সকল দ্বিরুক্ত শব্দ যদি আমরা আলাদা করে বলি বা সাধারণ ব্যবহারে যদি ক্রিয়াকে মডিফাই না করে তাহলে সারা জীবন এরা হবে অব্যয় পদ। তাহলে দেখেন এই ধিক ধিকটা অব্যয় পদ। এবার ধিক ধিকেরই আরেকটা অংশ হলো এইটা ধিক। তাহলে এটাও কি অব্যয় না? আমি লিখে দিলাম ধিক, এটাও অব্যয়। এবার দেখেন বলতেছে ধিক ধিক ওরে শতধিক তোরে। শত মানে সংখ্যা, কোনো কিছু সংখ্যা, অবস্থা, গুণ, দোষ, পরিমাপ, পরিমাণ যদি এগুলো বোঝায় তাহলে বিশেষণ হয়। তাহলে দেখেন একটা অব্যয়কে এই শত শব্দ দিয়ে বিশেষায়িত করা হচ্ছে না, তখন এটা হয়ে যাবে অব্যয়ের বিশেষণ। অব্যয়ের বিশেষণের অধিকার মানে খুব একটা বেশি উদাহরণ নাই আপনাদের লেকচার শিট এবং বইয়ে, যেই অল্প কয়টা পাবো আমরা 4-5টা পাবো, সেগুলোই মনে রাখবো, তাইলেই হবে। তাহলে আমাদের 2টা গেল। এইবার 3 নম্বরে আমরা পড়ব বাক্যের বিশেষণ। বাক্যের বিশেষণ, ধর আমি বললাম দুর্ভাগ্যজনক ভাবে মন্টু আজকে ক্লাসে আসতে পারেনি। তাহলে দেখেন আমি যে বললাম দুর্ভাগ্যজনক ভাবে, এই দুর্ভাগ্যজনক ভাবে শব্দটা এই পুরো বাক্যে কাকে মডিফাই করছে? মন্টুকে, মন্টুর আশাকে, নাকি স্কুলকে? কাউকে মডিফাই করে নাই। মন্টু এই দুর্ভাগ্যজনক ভাবে এই শব্দটা পুরো বাক্যের অর্থকে বিশেষায়িত করতেছে, অর্থকে মডিফাই করতেছে। তখন আমি ধরেন দুর্ভাগ্যজনকের চাইতে আমি আরেকটা লিখি, সম্ভবত মন্টু ঘুমিয়ে গেছে। সম্ভবত মন্টু ঘুমিয়ে গেছে। তার মানে আমি যে এখানে সম্ভবত শব্দটা দিলাম, সম্ভবত শব্দটা দিয়ে আমি মন্টুকে বুঝাই নাই, আমি ঘুমিয়ে যাওয়াকে বুঝাই নাই, আমি মূলত বাক্যের পুরো অর্থের সম্পর্কে কিছু একটা বলছি, রাইট? এই জন্য সম্ভবত হয়ে যাবে বাক্যের বিশেষণ। এমন অনেক শব্দ আছে, প্রকৃতপক্ষে, সম্ভবত, বিশেষত, আসলে, আবার হতে পারে দুর্ভাগ্যজনক ভাবে, এমন যে শব্দগুলো আছে, হ্যাঁ, এই শব্দগুলোকে আমরা বাক্যের বিশেষণ হিসেবে ধরবো। এইবার লাস্ট ওয়ান, যেটা নিয়ে আমাদের সবচেয়ে বেশি কনফিউশন, সবচেয়ে বেশি প্রশ্ন জাগে, এটা হলো ক্রিয়া বিশেষণ। ক্রিয়া বিশেষণ, ওকে? ধরেন আমি বললাম রকেট অতি দ্রুত চলে। কি বলেছি? তো কোনো কোশ্চেন করছেন? দ্বিরুক্ত, ও আচ্ছা আচ্ছা, আগে বলেছেন না, আচ্ছা ওকে, সরি, তখন দেখিনি। আচ্ছা, হ্যাঁ, রকেট অতি দ্রুত চলে।
এবার এই বাক্যে ক্রিয়া কোথায় আছে বলেন দেখি? চলে। এবার আমি যদি ক্রিয়াকে কেমন দিয়ে প্রশ্ন করি, ক্রিয়া কেমন করে মানে রকেট কেমন করে চলে, আনসার পাবো আমরা দ্রুত। রাইট? ধরেন এতটুকু আমি মুছে দিই, আপনার কনফিউশন হবে, এই জন্য মুছে দিচ্ছি, তারপরে বলছি। আমি বললাম রকেট দ্রুত চলে। ওকে, তাহলে এই চলাটাকে আমি কেমন দিয়ে প্রশ্ন করলাম, রকেট কেমন করে চলে বা কিভাবে চলে, আনসার পেয়েছি দ্রুত। তাহলে চিন্তা করে দেখেন দেখি, এই দ্রুত শব্দটা চলাকে মডিফাই করতেছে না? যদি চলাকে মডিফাই করে, তখন এই দ্রুত শব্দটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ, কারণ সে একটা ক্রিয়াকে মডিফাই করছে। বুঝতে পারছি? এইটা হইলো আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট থিং। ওকে, এবার বিশেষণ থেকে কয়েকটা ইম্পর্টেন্ট পার্ট আমি আপনাদেরকে পড়াই দিই। বিশেষণ ইম্পর্টেন্ট প্রবলেমস, গুরুত্বপূর্ণ সমস্যা। কেমন গুরুত্বপূর্ণ সমস্যা? আমি একটু 1 নম্বরে দেখাই। একটা নিয়ম আপনাদেরকে দেখাচ্ছি। যদি ক্রিয়ার পরে না, নাই, নেই, নি বসে, তবে তারা ক্রিয়া বিশেষণ হবে। ফুলকি ফোটেনি শাখে, প্রশ্ন করলাম আপনাকে, ফুলকি ফোটেনি শাখে, ফোটেটা ক্রিয়া, এই নিটা হবে ক্রিয়া বিশেষণ। যেমন আমি বললাম আমি স্কুলে যাব না, যাব না একটা ক্রিয়া, ক্রিয়ার পরে না বসেছে। তাহলে দেখেন ক্রিয়ার পরে যখন না বসছে, নি বসছে, এগুলো হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। বুঝতে পারছি? হ্যাঁ, এবার একটা ছোট্ট শর্ট নোট নেন পাশে, খাতার পাশে লিখেন, শুধু না কোন পদ, উত্তর হলো অব্যয় পদ। হ্যাঁ ভাই, মানে বুঝলাম না, মাত্র নাকি কি জানি বললেন? আমি মাত্র যেটা করছি সেটা হলো ক্রিয়ার পরে না, নেই, নাই বা নেই। বাট যদি আলাদা করে প্রশ্ন আসে না কোন পদ, তখন আনসার হবে অব্যয় পদ। যেমন আমি এই বাক্যের শুরুতে লাগাই দিছি না, আমাকে প্রশ্ন করা হয়েছে তুমি কি স্কুলে যাবা, আমি বলছি না, আমি স্কুলে যাব না। তাহলে এই নাটা হবে অব্যয়, আর এই নাটা হবে ক্রিয়া বিশেষণ। পার্থক্যটা বুঝে রাখেন, এখান থেকে কোশ্চেন কিন্তু প্রায় প্রায় আসে। বুঝতে পারছি? না যদি শুধু থাকে তখন সেটা হবে অব্যয় পদ, আর যদি না যদি ক্রিয়ার সাথে থাকে তখন সেটা হয়ে যাবে ক্রিয়া বিশেষণ। আচ্ছা, বলেন এইবার আমরা আরেকটা মানে ইম্পর্টেন্ট জিনিস দেখি, ইন্টারেস্টিং। কি এবং কি এর ঝামেলা, কোন কিটা কোন সময়ে কোন পদ হবে। ওকে, আচ্ছা, শুরুতে এটা দেখাই। কি, কি যদি ক্রিয়ার হওয়া বা না হওয়ার অর্থ ধারণ করে, তাহলে কি ক্রিয়া বিশেষণ? ভাইয়া বুঝলাম না, দেখাই দেখেন। তুমি কি ভাত খাবে? চিন্তা করে বলেন, আপনারা মনে মনে বলেন, ভাত খাওয়ার কাজটা কি এখন হইছে? না। তাহলে বাকি কি বলছে? ভাত খাওয়ার কাজটা হতে পারে। এখন হতে পারে, এই হতে পারে এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? এই কি এর আনসারের উপর। আপনারা জানেন কয় রস্যই কি দুইটা আনসার ধারণ করে, হ্যাঁ অথবা না।
রাইট? তাহলে এই ক্রিয়াটা ডিপেন্ড করতেছে এটার আনসারের উপর। যেহেতু এটার ভেতরেই ক্রিয়া হবে নাকি হবে না সেটা ধারণ করতেছে, ব্যাপারটা নিহিত আছে, ব্যাপারটা ডিসাইড করে দিবে কি, এই জন্য এটাকে আমরা বলবো ক্রিয়া বিশেষণ। কি কোশ্চেন কোশ্চেন দেখি তো। ভাইয়া সমাজ কে পড়াইছেন? না ভাইয়া, সমাজ লাস্ট লেকচার, এটার পরেই সমাজ হবে আগামীকাল বা পরশু। আগামীকাল হয়তো হবে না, পরশু দিন হবে। নিচে এখনো সমাজ পড়ায়নি। চলেন দেখেন, তাহলে দেখেন তুমি কি ভাত খাবে, তাহলে এই কিটা হয়ে যাবে ক্রিয়া বিশেষ। বুঝতে পারছি? চলেন এবার ওই দীর্ঘইকার কি দিয়ে দেখাই। দীর্ঘইকার কি, ওকে, এই দীর্ঘইকার কি এর দুইটা সাইড আছে। একটা হইলো কি প্লাস, ধরেন আমি আপনাদেরকে দেখাই, কি প্লাস ক্রিয়া, তখন সেটা হবে সর্বনাম। যদি কি প্লাস বিশেষ্য বা বিশেষণ হয়, তখন সেই কিটা হয়ে যাবে বিশেষণ। উদাহরণ দিচ্ছি, দেখেন, তুমি সেখানে কি করো, ওকে, আমি বললাম কি, এরপরে কি আছে ক্রিয়া, তখন এই কিটা হয়ে যাবে সর্বনাম। সর্বনাম, আমি বললাম তুমি সেখানে কি কাজ করো, ওকে। এবার দেখেন, এবার কি এর পরে কি আছে কাজ, কাজটা হলো একটা বিশেষ্য, রাইট? তাই তো? যেহেতু কি এর পরে বিশেষ্য, কি এর পরে বিশেষ্য থাকলে পরে বিশেষণ হয়, এই কিটা তখন হয়ে যাবে বিশেষণ। পার্থক্যটা ভালো মতো বুঝেন। যদি কি এর পর কোনো ক্রিয়া থাকে তখন সেটা হয়ে যাবে সর্বনাম। যদি কি এর পর কোনো বিশেষ্য থাকে সেটা হয়ে যাবে বিশেষণ। বুঝতে পারছি? কোনো কোশ্চেন থাকার কথা না। এবার কারো কারো মনে কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া, আমরা মাঝে মাঝে তো বিস্ময়সূচক শব্দের মধ্যে বা বিস্ময়সূচক বাক্যের মধ্যে লিখি কি সুন্দর তুমি, তখন এই কিটা কোন পদ হবে? দেখেন তো কি এর পরে কি বসছে, সুন্দর, অ্যাডজেক্টিভ, বিশেষণ। তাহলে কি এর পরে যদি বিশেষণ হয় তখন এই কিটা বিশেষণই হবে। আমি বললাম কি শান্ত নদী, কি এর পরে কি বসছে শান্ত, বিশেষণ, তখন কিটা বিশেষণ হবে। ওকে, তাহলে আমাদের অ্যাডজেক্টিভের সবচেয়ে বড় যে কনফিউশন ছিল যেটা নিয়ে, সেটা আমরা শেষ করলাম, কি কি এবং ক্রিয়া বিশেষণের ঝামেলা। চলেন আমরা কি কি পড়েছি এখন পর্যন্ত। আমরা পড়েছি বিশেষ্য, আমরা পড়েছি সর্বনাম, আমরা পড়েছি বিশেষণ। এবার আমরা সরাসরি চলে যাব অব্যয় পদ। অব্যয় পদ, ওকে। অব্যয় পদে লিখেন যে পদে আপনি কখনো বন বিড়াল দেখছেন ভাইয়া? পরিবর্তন হয় না। আগেকার বন বিড়াল কিন্তু জহির ভাই মাইক বন্ধ করেন। খুব ভাইরাল হয়েছে। জানি মেরে একদম, আমি একটা সিগারেট এভাবে ঢুকায় দিয়ে এরকম করে ফুল টুল দিয়ে ওর সাথে এরকম দাঁড়ায় আছে, এরকম একটা ছবি তুলছে। এত জঘন্যতম মানুষ। আর হ্যাঁ নয়েজ হচ্ছে, আমি দেখছি।
তখন ধরে বলতেছি ভাই মাইক বন্ধ করতে। দেখেন, যে পদের পরিবর্তন হয় না তাকে অব্যয় পদ বলে। যে পদের পরিবর্তন হয়। এবার অব্যয় পদ কত প্রকার সেটা জানার আগে আমাদের একটা ইনফরমেশন জেনে নেওয়া লাগে। সেটা হলো বাংলা ভাষায় অব্যয় শব্দ কত প্রকার। এবার কিন্তু আর পদ বলি নেই, মানে অব্যয় সূচক যে সকল শব্দ আছে সে শব্দগুলা তিনটা উৎস থাকতে পারে। তিনটা উৎস। এক, খাঁটি বাংলা। দুই, সংস্কৃত। তিন, বিদেশি। অনেকটা ইসের মতো, উপসর্গের মতো। উপসর্গে যেমন আমরা পড়ছিলাম সেরকম। ওকে, আমি কয়েকটা উদাহরণ লিখে দিই আপনাদের জন্য। খাঁটি বাংলায় আছে আর, আবার, হা, না। সংস্কৃততে আছে যতগুলা অনুস্বার বিসর্গ দেওয়া, যেমন এবং, কিন্তু, সুতরাং, তথাপি ইত্যাদি। বিদেশিতে আছে মাইরি, মারহাবা, সাবাস। ওকে, এগুলো হলো অব্যয়সূচক শব্দ। তাহলে দেখেন, বাংলা ভাষায় যদি প্রশ্ন করে আপনাকে যে বাংলা ভাষায় অব্যয় শব্দ কত প্রকার, তখন কিন্তু আনসার হবে 3 প্রকার। বুঝতে পারছি? এবার ধরেন বাংলা ভাষা মেনশন করলো না, আপনাকে পদ দিয়ে জিজ্ঞেস করছে, প্রশ্নটা হবে অব্যয় পদ কত প্রকার। আনসার হবে 4 প্রকার। তার মানে কি, একটা শব্দ দিয়ে প্রশ্ন আর একটা হলো পদ দিয়ে প্রশ্ন। বাংলা ভাষা মেনশন করে দিলে পরে সেখানে আনসার হবে 3। আর যদি কোনো কিছু মেনশন না করে পদ দিয়ে প্রশ্ন করে তখন আনসার হবে 4 প্রকার। ওকে, চলেন 1 নম্বরে আমরা করব সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয়ী অব্যয়। সমুচ্চয় অব্যয়কে আমরা 3টা ভাগে ভাগ করতে পারি। যেমন সংযোজক অব্যয়। সংযোজক মানে যেগুলো কানেক্ট করে দিচ্ছে, একটা আরেকটাকে সংযুক্ত করছে। হয় সেটা শব্দকে করবে, হয় সেটা বাক্যে দুইটা কোনো পদকে করবে, না হয় দুইটা বাক্যকে করবে। যেমন আছে এবং, ও, আর। রাইট? এবার আছে বিয়োজক অব্যয়, মানে বাদ দিয়ে দিচ্ছে, একদম বাদ, যে কোনো একটা বাদ যাবে এরকম ধরেন। হতে পারে অথবা, হতে পারে বা, হতে পারে নয়তো। আর উদাহরণ দিই, হতে পারে কিংবা। বুঝতে পারছি? আচ্ছা, এবার 3 নম্বর আছে সংকোচক অব্যয়। সংকোচক অব্যয় মানে যোগও করে না, বাদও দেয় না, কিন্তু আইডিয়াটাকে ছোট করে ফেলে। যেমন ধরেন আমি বললাম মন্টু ভালো ছেলে কিন্তু একটু দুষ্টুমি করে। তাহলে একটু চিন্তা করে দেখেন, মন্টু যে ভালো ছেলে, এই ভালোর আইডিয়াটা আমি কিন্তু বলার পর সাথে সাথে একটু ছোট হয়ে গেল না? আমি যদি বলতাম শুধুমাত্র মন্টু ভালো ছেলে, তার মানে এই আইডিয়াটা অনেক বড় ছিল। যখনই কিন্তু বলছে তখন সেটা সংকোচন হয়েছে। ওকে, আচ্ছা। তাহলে ধরেন এখানে শব্দ আছে কিন্তু, আরো দিতে পারি আমরা বরং, আরো দিতে পারি তবু। ওকে, বরং, কিন্তু, তবু, এগুলো সংকোচক অব্যয়। এবার সংকোচক অব্যয়গুলো কিসের অংশ? সমুচ্চয়ী অব্যয়ের অংশ। স্ক্রিনশট নিতে হলে নিয়ে নেন। ওকে, এবার আমরা যাব 2 নম্বরে। 2 নম্বরে আছে অনন্যয়ী অব্যয়। অনন্যয়ী অব্যয়। ওকে, এই অনন্যয়ী অব্যয়ে একটা মজার জিনিস আছে। সেটা হলো এখানে স্পেসিফিক ভাবে আমরা 4 প্রকার বলে দেই, কিন্তু সেই 4 প্রকারে কোনটা কোন টাইপের সেটা থেকে কোশ্চেন আসে। আমি একটু লিখি, আপনারা লিখলে পরে বুঝবেন। আপনারা লিখেন অনন্যী অব্যয় 4 প্রকার।
এক নম্বর হলো সম্বোধন সূচক। ধরেন কাউকে আমি ডাকি, ওহে, আরে মন্টু, অথবা কাউকে বলতেছি মন্টু রে। দেখেন, ওহে মন্টু, আরে মন্টু, মন্টু রে, যেইগুলো আমি ব্যবহার করেছি এগুলো সম্বোধনের ক্ষেত্রে, কাউকে ডাকার ক্ষেত্রে। তারপরে ধরে আমি বললাম প্রশ্ন সূচক অব্যয়। আমি বললাম যে উম, আজকে পদ প্রকরণ শেষ করে দেই, কেমন? আজকে পদ প্রকরণ শেষ করে দেই, তারপরে বলছেন কেমন। এই যে যেখানে যে কেমনটা বললাম, মানে আমি বললাম কারো তো আর প্রশ্ন নাই নাকি, নাকি এগুলো দিয়ে আমি প্রশ্ন কাইন্ড অফ বোঝাচ্ছি, কিন্তু এগুলো আসলে অব্যয়ের মধ্যে পড়ে যাবে। ওকে, প্রশ্নসূচক অব্যয় গুলা কেমন নাকি, এই কেমনটা কিন্তু আবার ওই কেমন না যে কেমন আছো, ওই কেমন না। আচ্ছা চলেন তারপর আমরা বলতে পারি মনোভাববাচক। মনোভাববাচক যেমন ছি ছি, মরি মরি, আমাদের মনোভাব বোঝাচ্ছে। ধরেন 4 নম্বরে বলি বাক্যালঙ্কার। বাক্যালঙ্কার মানে বাক্যের অলংকার, এই ব্যাপারটা ইন্টারেস্টিং। আমরা মাঝে মাঝে কথাকে সুন্দর করার জন্য এমন কিছু জিনিসের প্রয়োজন, মানে এমন কিছু জিনিস ব্যবহার করে যেগুলো প্রয়োজন নাই। যেমন ধরেন আমি বললাম যে ফুলটি সুন্দর, এতটুকু বললেই হইতো। আমি বললাম ফুলটি সুন্দর তো, দারুণ তো, আমি বললাম তো, এই তোটা আসলে বাক্যালঙ্কার, শুনতে ভালো শোনাচ্ছে। আমি বললাম কেউ আমাকে জিজ্ঞেস করলো যে তোমার কাছে কি ফুল আছে, আমি বললাম আছে বই কি, মানে হ্যাঁ আছে, শুধু আছে বললেই হইতো। আমি বলছি আছে বই কি, তাহলে এই বই কি শব্দটাও বাক্য অলংকার, বাক্যের সৌন্দর্য প্রকাশের জন্য ব্যবহার হচ্ছে। আরেকটা হতে পারে যে আমি বললাম কি যে ভালো লাগে যে, তাই না? শুধুমাত্র কি ভালো লাগে বললেও হইতো, অথবা ভালো লাগে বললেও হইতো। আমি বলছি কি যে ভালো লাগে যে, এই যে, তো, বই কি, এগুলা বাক্যালঙ্কার সূচক অনন্যই অব্যয়। মনে রাখবেন, কোশ্চেন আসে এখান থেকে। আচ্ছা পরের পেজে যাই আমরা, পরের স্লাইডে। এবার আমরা করব 3 নম্বর। 3 নম্বরে আছে অনুসর্গ অব্যয়। অনুসর্গ অব্যয়, এবার অনুসর্গ অব্যয় জিনিসটা কি? আমরা যা কিছু অনুসর্গ পড়ে আসছি আগে, বিনা, ছাড়া, দ্বারা, দিয়া, কর্তৃক, ব্যতীত, এই শব্দগুলা অনুসর্গ, এবং প্রত্যেক অনুসর্গই অব্যয়। তাহলে অনুসর্গগুলা যখন বসবে তখন সেগুলোকে আমরা বলবো অনুসর্গ অব্যয়। আচ্ছা, এবার অনন্যই অব্যয়ের কিছু প্রয়োগ আছে, আগেরটা যেটা পড়ছিলাম। আপনারা যখন লেকচার শিট পাবেন সেখানে দেখবেন অনন্যই অব্যয়গুলা কোনটা কোন অর্থ প্রকাশ করেছে, এই জিনিসটা মুখস্থ করতে হবে। লেকচার শিট আছে, আর বইও আছে ডিটেলস, আপনারা একটু খাতার পাশে লিখে রাখেন। অনন্যই অব্যয়ের প্রয়োগ আমি একটু এখানে লিখে দিই। হ্যাঁ, অনন্যই অব্যয়ের প্রয়োগ মুখস্থ করতে হবে। ওকে, কোনটা কোন অর্থ প্রকাশ করছে সেটা একটু মুখস্থ করবেন। আচ্ছা, তারপর আমরা অনুসর্গ অব্যয়ে গেলাম, অনুসর্গ অব্যয় করেছি আমরা। এবার আমাদের লাস্ট ওয়ান আছে অনুকার অব্যয়। অনুকার অব্যয়। ওকে, আমরা যে অনুকার বিরক্তি করেছিলাম, ঠন ঠন, ভন ভন, ঠন ঠন, ওকে, তারপরে ছিল জ্বর জ্বর,
শীত শীত এই শব্দগুলো, এই ধরনের বিরক্তিগুলো যেগুলো অনুভূতি আর আওয়াজ বোঝায়, সেগুলোকে আমরা অনুকার অব্যয়ের মধ্যেই ধরবো, অনুকার অব্যয় হিসেবে ধরবো। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের দেখেন আমরা কি কি পড়েছি। আমরা বিশেষ্য পড়েছি, আমরা বিশেষণ পড়েছি, আমরা সর্বনাম পড়েছি, আমরা অব্যয় পড়েছি, বাকি রইল ক্রিয়া। ওকে, আমরা এখন ক্রিয়াটা পড়বো। চলেন, ক্রিয়াটার অনেকগুলো প্রকার, আমাদের একটু ধরে ধরে বুঝে বুঝে পড়তে হবে। ওকে, ক্রিয়া। এইবার ক্রিয়া জিনিসটা কি? ক্রিয়া জিনিস হলো যেটাকে দ্বারা কাজ বোঝাচ্ছে, তাই তো? কাজের নাম বুঝাইলে কিন্তু আবার হবে না, কাজের নাম বুঝাইলে ভাববাচক বিশেষ্য হয়ে যাবে। তার মানে ক্রিয়া বলতে সেগুলোকে বোঝাচ্ছে যেগুলো দিয়ে আসলে কাজ করা বোঝায়, তাই তো? প্রধানত প্রধানত ক্রিয়াকে দুইটি ভাগ করা হয়। একটা হলো অসমাপিকা ক্রিয়া, আর একটা হইল সমাপিকা ক্রিয়া। ওকে, আমি বললাম মন্টু রাস্তার পাশে দাঁড়িয়ে ডট 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 ডট। ওকে, আমি এতটুকুই বললাম, মন্টু রাস্তার পাশে দাঁড়িয়ে। এইবার আপনার ব্রেইন চিন্তা করবে যে মন্টু রাস্তার পাশে দাঁড়িয়ে কি করছে। সে কি রাস্তার পাশে দাঁড়িয়ে ঝালমুড়ি খাচ্ছে? সে কি রাস্তার পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে? নাকি কারোর জন্য অপেক্ষা করছে? তার মানে আপনার ব্রেইন স্যাটিসফাইড না। আপনার ব্রেইন বলছে যে এটার পরে আরো কিছু শোনার তার আগ্রহ আছে। যখন আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় না, আপনি যখন আরো কিছু শব্দ, আরো কিছু অর্থ কিংবা একটা পূর্ণ বাক্য শুনতে চান, আরো কয়েকটা শব্দ শুনতে চান, তার মানে সেটার আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় নাই। এমন একটা বাক্যে যেখানে কিনা আকাঙ্ক্ষা পরিপূর্ণ হয় না, সেখানে যে ক্রিয়াটা থাকে, যে ক্রিয়াটা সম্পূর্ণ না, বাক্যের অর্থকে সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, তাকে আমরা বলি অসমাপিক। বুঝতে পারছি? যে বাক্য মানে যে বাক্যটা, সরি, যে ক্রিয়াটা কোনো একটা বাক্যের কোনো অর্থ সম্পূর্ণভাবে প্রকাশ করতে পারে না, তাকে আমরা বলছি অসমাপিকা। এবার অসমাপিকা ছাড়া দুনিয়ার যত ক্রিয়া আছে, প্রযোজক ক্রিয়া, সমধাতুজ ক্রিয়া, সকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া, দ্বিকর্মক ক্রিয়া, যা কিছু আছে, মিশ্র ক্রিয়া, যৌগিক ক্রিয়া, জগতের সকল ক্রিয়া এই সমাপিকা ক্রিয়ার অংশ। ওকে, খাতা একটু ছোট্ট করে লিখে রাখেন আপনারা যে অসমাপিকা ক্রিয়া বাদে জগতের সকল ক্রিয়া সমাপিকা ক্রিয়ার অংশ। অসমাপিকা ক্রিয়া বাদে জগতের সকল ক্রিয়া সমাপিকা ক্রিয়ার অংশ। বুঝতে পারছি? এবার সমাপিকা ক্রিয়া কোনটা? আমি বললাম মন্টু রাস্তার পাশে দাঁড়িয়ে ঝগড়া করছিল। তাহলে দেখেন, এখানে আমি বলছি ঝগড়া করছে, তাহলে ঝগড়া করছিল এই মানে ক্রিয়াপদটা দ্বারা বাক্যের অর্থ প্রকাশ পাচ্ছে না। তার মানে যেহেতু প্রকাশ পাচ্ছে সম্পূর্ণভাবে, আমার মন বা আমার কি বলে, আমার মস্তিষ্ক আর কোনো কিছু শোনার আগ্রহ প্রকাশ করছে না, তার মানে সেটা হয়ে যাবে সমাপিকা ক্রিয়া। কিন্তু কোনটাকে বলবো? ঝগড়া করছিল এটাকে বলবো। ওকে, চলেন তারপর। তাহলে আমরা সমাপিকা ক্রিয়া করলাম, অসমাপিকা ক্রিয়া করলাম। ওকে, এবার সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া, এইটাতে একটু ছোট জিনিস লিখে রাখেন, প্রত্যেকটা ইনফরমেশন। ভাব প্রকাশের দিক থেকে, ভাব প্রকাশের দিক থেকে ক্রিয়াকে আমরা দুইটা ভাগ করেছি। আর এবার আমরা করব, লিখেন, কর্মের দিক থেকে। কর্মের দিক থেকে, কর্ম মানে হলো অবজেক্ট। ওকে, এবং এই অবজেক্টকে আমরা কিভাবে খুঁজে পাই মনে করাই দিই। কি বা কাকে দিয়ে প্রশ্ন করে আমরা অবজেক্টকে খুঁজে পাই?
কর্মকে খুঁজে পাই। ওকে, তাহলে কর্মের দিক থেকে ক্রিয়া হলো দুই প্রকার। একটা কি, এক হলো অকর্মক ক্রিয়া, অকর্মক ক্রিয়া। যেমন আমি বললাম, আমি বললাম মন্টু কিনে দিল। কেউ কিছু একটা কোশ্চেন করেছেন, দেখি বাবা। ভাইয়া রেকর্ড ক্লাসটা তাড়াতাড়ি পোস্ট করে দিয়েন, লেট হওয়ার জন্য ফার্স্ট থেকে লাইভে ছিলাম না। ওকে, আমি অফিসে বলে দিব তাড়াতাড়ি পোস্ট করার জন্য। ঠিক আছে, তাহলে দেখেন কি বলছিলাম, যে মন্টু কিনে দিল। এবার আমি জানি কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়। একটু খোঁজেন দেখি এই বাক্যে অবজেক্ট কই আছে। আপনি একটু কিনে দিল তো প্রশ্ন করেন, কি কিনে দিল, আনসার পাই? পাই না। কে কিনে দিল, সরি কাকে কিনে দিল, প্রশ্নের উত্তর পাই? পাই না। যেহেতু এখানে অবজেক্ট নাই, তার মানে এই ক্রিয়াটাকে আমরা বলবো অকর্মক ক্রিয়া, যদি অবজেক্ট না থাকে। এবার 2 নম্বরে লিখেন সকর্মক ক্রিয়া। আমি লিখলাম মন্টু ঝন্টুকে ঘড়ি কিনে দিল। এবার কিনে দিল কে প্রশ্ন করেন কি দিয়ে, মন্টু ঝন্টুকে কি কিনে দিল? ঘড়ি, অবজেক্ট। মন্টু কাকে ঘড়ি কিনে দিল? ঝন্টুকে, অবজেক্ট। তাহলে দেখেন আমি এখানে দুইটা অবজেক্ট পাইছি না? একটা পাইলেই হবে, বাট অবজেক্ট পাইছি তো। যেহেতু অবজেক্ট পাইছি সেহেতু এটা অকর্মক ক্রিয়া। বুঝতে পারছি? এইবার এই দুইটার বাইরে একটা এক্সটেনশন আছে। এক্সটেনশন কিরকম এক্সটেনশন? এখানে তাকায় দেখেন, ধরেন আমি যদি শুধুমাত্র বলতাম যে মন্টু ঘড়ি কিনে দিল, তাহলে অবজেক্ট থাকতো একটা। কিন্তু আমি বলছি মন্টু ঝন্টুকে ঘড়ি কিনে দিল, তাহলে অবজেক্ট কয়টা? অবজেক্ট হইলো, এখানে হইলো আছে একটা, এখানে আছে দুইটা। যদি কোথাও কোন ক্রিয়ার দুইটি কর্ম থাকে, দুইটি কর্ম থাকলে তাকে আমরা বলি দ্বিকর্মক ক্রিয়া। বুঝতে পারছি? একটা উদাহরণ দিয়ে বুঝাই দিলাম। বলেন, দ্বিকর্মক ক্রিয়া করলাম। এইবার আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস করি। দ্বিকর্মক ক্রিয়া করলাম, চলেন। দ্বিকর্মক ক্রিয়ার পরে আমরা করব সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ ক্রিয়া। আচ্ছা, সমধাতুজ ক্রিয়াটা কি? কর্ম এবং ক্রিয়া একই ধাতু থেকে তৈরি। মন্টুর কথা শুনে আচ্ছা এবার আসছে নাকি দেখেন তো, বলেন তো আমাকে, ভিডিও অর সাউন্ড কি আসতেছে, অথবা কোনটাই আসতেছে না এমন কিছু হয়েছে?
আমাকে একটু জানান। জি ভাইয়া, সাউন্ড আসছে, ওকে। স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে, দেখেন তো। স্ক্রিন শেয়ার কি দেখা যাচ্ছে? ভালো, তোমাকে 7টার মধ্যে আমাদেরকে কল করে, মানে আমি তো কারো টেক্সট পাইনি এখনো। স্ক্রিন শেয়ার কি দেখা, হ্যাঁ পেয়েছি 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 পেয়েছি, যাচ্ছে, ওকে ওকে ফাইন, ওকে ফাইন, ওকে ফাইন। চলো, মাঝে মাঝে হয় লং ক্লাস নিলে পরে জুমে মাঝে মাঝে ছেড়ে দেয়, কিছু করার নেই। সাউন্ড ক্লিয়ার, জুমের ভাই ঠিক আছে, থ্যাংক ইউ। জুমের ভাই মাঝে মাঝে অডিও অন করে ফেলেন, যেটা প্রয়োজন না। আচ্ছা দেখেন, আমি বললাম মন্টুর কথা শুনে খুবই হাসলাম। ওকে, এখানে হাসি আর হাসলাম দুইটা একই হাড় ধাতু থেকে তৈরি হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা সহজ এক্সাম্পল দেখাই। কি খেলা, কি খেলা খেললি রে জাকির? ওকে, কদিন আগে আমাদের জাকির আলী চমৎকার খেলেছে। ধরেন আমি বললাম কি খেলা খেললি রে জাকির, তাহলে আমি একটু প্রশ্ন করি। ওকে, কি খেললি? খেলা, তাহলে খেলাটা হবে অবজেক্ট। ওকে, আর খেলিটা তো ক্রিয়া, আপনি বুঝতেই পারতেছেন, ভার্ব। কিন্তু এই দুইটারই মূল ধাতু হইল খেল। খেল, তার মানে একই ধাতু থেকে যদি ক্রিয়া আর কর্ম দুইটা তৈরি হয়, তখন এই ক্রিয়াটাকে আমরা বলি সমধাতুজ ক্রিয়া। সমধাতুজ। ওকে, আচ্ছা, কেউ একজন কোশ্চেন করেছেন, দেখি ভাইয়া কি বলেছেন। ভাইয়া আপনাকে দেখা যাচ্ছে না। ওকে ভাই, আমাকে না দেখা গেলেও চলবে, প্রবলেম নাই। দেখেন, স্ক্রিন রেকর্ড দেখা, মানে স্ক্রিন শেয়ার দেখা যাচ্ছে কি, তাইলেই হবে, আর কিছু লাগবে। স্ক্রিনটা দেখা গেলেও কি, আমাকে না দেখা গেলেও চলবে। সমধাতুজ ক্রিয়া। এবার সমধাতুজ ক্রিয়ার পরে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস পড়বো, সেটা হলো প্রযোজক ক্রিয়া। প্রযোজক ক্রিয়া। ওকে, এইবার আমি আপনাদের সবাইকে একটু কাজ দিই। সবাই চ্যাট বক্সে প্রযোজক কর্তার কথা মনে আছে কিনা, যদি মনে থাকে তাহলে প্রযোজক কর্তা আছে এমন একটা উদাহরণ লিখে তো চ্যাট বক্সে, আমি দেখতেছি। সবাই চ্যাট বক্সে প্রযোজক কর্তা আছে এমন একটা বাক্য লিখে, প্রযোজক কর্তা আছে এমন একটা বাক্য। প্রযোজক কর্তা আছে, সবার কাছে সময় মাত্র 1 মিনিট। লিখেছেন, ওকে। ওকে, আরো লিখেন, বাকিরা লিখেন। প্রযোজক কর্তা আছে এমন কোন একটা বাক্য, কার কার মনে আছে আমি তো দেখতে চাই, আপনার একটু লিখেন। প্রযোজক কর্তা আছে, আমি আপনাকে একটু মনে করাই দিই। প্রযোজক কর্তা জিনিসটা কি? বাক্যের কর্তা যখন নিজে কাজ অন্য আরেকজনকে দিয়ে করে, নিজে করে না কিন্তু আরেকজনকে দিয়ে করে। নুসরাত সবার আগে আনসার দিয়েছেন, মা শিশুকে চাঁদ দেখায়। ওকে, মা শিশুকে চাঁদ দেখায়, এটা হলো আমাদের একটা প্রযোজক কর্তার উদাহরণ। মা শিশুকে চাঁদ দেখায়। এবার নুসরাত বলেন দেখি, যে এখানে প্রযোজক কর্তা কোনটা? নুসরাত বলেন দেখি একটু, প্রযোজক কর্তা কোনটা? শিশু? একটু চিন্তা করে বলেন বাবা, একটু চিন্তা করে বলেন, প্রযোজক কর্তাটা কে এখানে? কে কাকে দিয়ে কাজ করায়? যে কাজ করায় সে হবে প্রযোজক। মা, হ্যাঁ। হ্যাঁ, তৃষা ভুল করেন না। মিমি ঠিক আছে, গুড। ওকে, তৃষা ঠিক আছে, তবে আপনারা ভুল করেন না, তৃষাও প্রথমে ভুল করছেন, শিশু লিখছেন কিন্তু না। দেখেন, যে কাজ করাবে তাকে আমরা বলবো প্রযোজক। ওকে, মানে সিনেমায় মনে রাখবো, সিনেমার প্রযোজককে, যে যে কিনা প্রডিউসার, সে সবাইকে নিয়ে কাজ করায়, সে নিজে কিছু করে না। তো সেটাই হলো এই জিনিস। তাহলে এখানে প্রযোজক কর্তাটা হলো মা, একটু লিখে দিই, প্রযোজক কর্তা। ওকে, এখন আমি আপনাদেরকে একদম শর্টকাট একটা জিনিস বলে দিই, প্রযোজক কর্তা বোঝেন। আপনারা প্রযোজক কর্তা এমনিতেই চিনতে পারবেন যদি একজন আরেকজন যদি কাজ করেন। ওকে,
কোন বাক্যে প্রযোজক কর্তা থাকলে তার ক্রিয়াকেই প্রযোজক ক্রিয়া বলে। কাহিনী শেষ। কোন বাক্যে প্রযোজক কর্তা থাকলে, কোন বাক্যে প্রযোজক কর্তা থাকলে তার ক্রিয়াকে প্রযোজক ক্রিয়া বলে। এই যে মা শিশুকে চার দেয়। আরেকটা উদাহরণ দিই, শিক্ষক ছাত্রদেরকে বাংলা পড়ায়। শিক্ষক ছাত্রদেরকে বাংলা পড়ায়। শিক্ষক ছাত্রদেরকে বাংলা পড়ায়। ওকে, তাহলে পড়াইটা হবে প্রযোজক ক্রিয়া, শিক্ষক হবেন প্রযোজক কর্তা। ঠিক আছে, চলেন তাহলে প্রযোজক ক্রিয়া করলাম। এইবার আমরা করবো একটা ইন্টারেস্টিং জিনিস, সেটা কিনা হলো যৌগিক ক্রিয়া। বেশ অনেকবার প্রশ্ন আসছে এটা নিয়ে, এটা একটু ভিভিআই মাথায় রেখেন। হ্যাঁ, যৌগিক ক্রিয়া। যৌগিক ক্রিয়া আপনাদের যৌগিক ধাতু প্রকৃতি প্রত্যয় পড়ানোর সময় আমি একটু পড়াইছিলাম এটা। যৌগিক ক্রিয়া, যৌগিক ক্রিয়া জিনিসটা কি? একটি অসমাপিকা ক্রিয়া প্লাস একটি সমাপিকা ক্রিয়া। একটি সমাপিকা ক্রিয়া, যেমন আমি বললাম দেখে যাও, আমি বললাম শুনে নিও। দেখে যাও, শুনে নিও। একটু চিন্তা করে দেখেন, যখন আমি আপনাকে বললাম দেখে যাও, তখন আমি বললাম, আমি কিসাকে বললাম যে বোর্ডে কি আছে দেখে যাও। তাহলে দেখে যাও পুরোটা ক্রিয়া হবে নাকি শুধু দেখে অথবা যাও ক্রিয়া হবে? পুরোটাই ক্রিয়া হবে। তাহলে ক্রিয়াপদ পুরোটা। পদ আছে দুইটা, চিন্তা করেন। মাঝখানে ভাগ করলাম, শব্দ আছে দুইটা, তাই না? একটা হলো দেখে আর একটা হলো যাও। একটু চিন্তা করে বলেন দেখি, যে দেখে কি আমরা সমাপিকা বলতে পারবো? আমি যখন বললাম যে একবার দেখে, আর কিছু বলিনি, খালি বলছি একবার দেখে, তাহলে এটা যে আমাদের মনের ভাব সম্পূর্ণভাবে প্রকাশ পায় না। তাহলে দেখেটা হইলো অসমাপিকা। অসমাপিকা। আর যাও, শুধু যাও বললেও কিন্তু একটা বাক্য হয়ে যায়, তাই না? শুধু যাও বললে আমরা জানি ইংরেজিতে বললে পরে ইম্পারেটিভ সেন্টেন্স হয় না, আর বাংলায় বললে পরে অনুজ্ঞাবাচক বাক্য হয়, তাই না? আচ্ছা, যাও এটা হবে সমাপিকা ক্রিয়া, সবে সমাপিকা। তাহলে দেখেন, একটা সমাপিকা একটা অসমাপিকা, এই দুইটা মিলে যখন ক্রিয়া গঠন করে তখন হয় যৌগিক ক্রিয়া। ক্লিয়ার? একটা সমাপিকা একটা অসমাপিকা। যখন আমরা আলাদা করব, মানে আমি একটু ছোট্ট করে বলে দিই যে দুইটা পদ মিলে একটা ক্রিয়াপদ হবে, তাদের একজন হবে অসমাপিকা ক্রিয়া আর একজন হবে সমাপিকা ক্রিয়া, এভাবে বলে। ওকে, এবার আমাদের লাস্ট ওয়ান, যেটা কিনা হলো মিশ্র ক্রিয়া। মিশ্র ক্রিয়া লিখেন, দুটি পদ মিলে একটি ক্রিয়াপদ হয়, কিন্তু আলাদা করলে একটি ক্রিয়া হয়, কিন্তু অন্যটি হয় না। যেমন ধরেন আমি বললাম সাবধানে থেকো, এটা মিলে ক্রিয়া, শুধুমাত্র থেকো তো কোনো ক্রিয়া বোঝাচ্ছে না। সাবধানে থেকো এটা একটা ক্রিয়া, কিন্তু ধরেন আমি আলাদা করলাম সাবধান, সাবধান কোনো ক্রিয়াপদ হয়? হয় না। আমি বললাম ভালো হও, শুধু হও তো ক্রিয়া বোঝায় না, ভালো হও দুইটা মিলে ক্রিয়াপদ, আলাদা করলাম ভালো, ভালো হয়ে গেছে এখানে অ্যাডজেক্টিভ। ওকে, তার মানে দুইটা পদ মিলে বা দুইটা শব্দ দিয়ে ক্রিয়াপদ হবে, কিন্তু যদি আলাদা করা হয় তাদের একটি ক্রিয়া হলেও আরেকটি ক্রিয়া হবে না। দেখেন, থেকো একটা ক্রিয়া, হও একটা ক্রিয়া, তো একটা ক্রিয়া কিন্তু আরেকটা ক্রিয়া। এটাই হলো আমাদের মিশ্র ক্রিয়া। ওকে, এবং আরো উদাহরণ আছে, চোর ধরো, লাফ দাও, গাছ কাটো, অঙ্ক করো। বুঝতে পারছি? শেষ, আমাদের ক্রিয়ার আলাপ শেষ। এরপর একটা ছোট্ট জিনিস আপনাদেরকে বোঝাই দিই,
এক্সট্রা আপনারা একটু মনে রাখেন, এক বছর কোশ্চেন আসছিল, সামনে আসলে আপনারা কনফিউশনে না আসে। সেটা হলো অনুক্ত ক্রিয়া। অনুক্ত ক্রিয়া, ওকে। আমি বললাম আমার নাম ওবায়দুল। দেখেন, আমার নাম ওবায়দুল, এখানে কি কোথাও কোনো ক্রিয়া আছে? আপনার কাছে মনে হতে পারে এখানে কোথাও কোনো ক্রিয়া নাই। আসলেই নাই, এখানে আসলে কোথাও ক্রিয়া নেই। তো ক্রিয়া আছেই বাক্যে, যেটা অনুক্ত, মানে যেটা উক্ত হয় না, যেটা বলা হয় না। এখানে একটা হয় লুকিয়ে আছে। আমার নাম হয় ওবায়দুল, এই হয় শব্দটা আমরা ব্যবহার করি না বাংলায়, ওকে, ব্যবহার করলে খুব কম। তাহলে এই যে হয়টাকে আমরা উক্ত করে নিয়ে আলাদা করে রাখছি, এই হয়টাকে আমরা বলছি অনুক্ত ক্রিয়া। যে ক্রিয়াটা উক্ত হয় না, যে ক্রিয়াটা বাক্যের মধ্যে লুকিয়ে থাকে, তাকে আমরা অনুক্ত ক্রিয়া বলি, ওকে। আচ্ছা, এবার আর দুটো ছোট্ট জিনিস আছে আপনাদেরকে আমি একটু আজকে বলে দিই, যেটা লাগতে পারে ভবিষ্যতে, ওকে। আপনি যদি পরীক্ষা দেন, পরীক্ষায় আসতে পারে। নির্ধারক বিশেষণ বলে একটা টার্ম আছে, নির্ধারক বিশেষণ। যদি দ্বিরুক্ত শব্দ দিয়ে একাধিক, যদি দ্বিরুক্ত শব্দ দিয়ে একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন ধরেন আমি বললাম রাশি রাশি, ভাড়া ভাড়া, তাহলে একটু চিন্তা করে দেখেন, এখানে দ্বিরুক্ত শব্দ হচ্ছে রাশি রাশি। এই রাশি রাশি দিয়ে কি একটি ধারকে বোঝাচ্ছে, নাকি অনেকগুলো ধারকে বোঝাচ্ছে? একের বেশি বোঝাচ্ছে না? যদি একাধিক ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তখন তাকে আমরা বলবো নির্ধারক বিশেষণ। কোনটাকে? দ্বিরুক্ত শব্দকে। তাহলে রাশি রাশি হবে এখানে নির্ধারক বিশেষণ, ওকে। যেমন আরো আছে ফুলে ফুলে বাগান ভরে গেছে, ফুলে ফুলে মানে একাধিক বুঝাইছে। আমি বললাম বর্ষাকালে ঘন ঘন বৃষ্টি হয়, তাহলে কি একবার বৃষ্টি হয়? বারবার বৃষ্টি হওয়ার কথা বুঝাইছে। তাহলে সেগুলোকে আমরা বলবো নির্ধারক বিশেষণ। এবার আমাদের আছে লাস্ট টপিক, চলেন লাস্ট টপিকটা আমরা একটু পিঙ্ক দিয়ে সারি, না অনেক বাজে লাগতেছে। আমরা লাস্টটা সাদা দিয়ে করে দেখি তো। সাপেক্ষ সর্বনাম। সাপেক্ষ সর্বনাম যখন পরস্পর সম্পর্কযুক্ত একাধিক সর্বনাম পদ একসাথে বসে। একাধিক, যেমন ধরো আমি বললাম যেমন কর্ম তেমন ফল। ধরেন আমি বললাম যিনি গিন্নি তিনি মা, ওকে। যেমন তেমন, যিনি তিনি, এরা একজন আরেকজনকে কানেক্ট করেছে, একজনের সাপেক্ষে আরেকজন বসেছে। তখন এই যেমন তেমন, যিনি তিনি, এগুলোকে আমরা নাম দিয়েছি সাপেক্ষ সর্বনাম। মাথায় রাখতে হবে, মনে রাখতে হবে, সাপেক্ষ সর্বনাম থেকে এর আগে প্রশ্ন এসেছে, ওকে। আচ্ছা, তাহলে আমরা পদের ডিটেলস বললাম, যা কিছু আছে সবকিছু ক্লিয়ার। কারো কোনো কোশ্চেন থাকার কথা না আপাতত, কারণ এখন আমরা লেকচার পড়িই নেই, শেষে করি নেই, পড়লে হয়তো কিছু প্রবলেম থাকতো। ঠিক আছে, আজকের মতো লেকচার এখানেই শেষ হবে। আর আমি আজকে অফিসে বলে দিয়ে যাচ্ছি, এটা যেন তাড়াতাড়ি পোস্ট করে দেয়, ওকে। ওটা তো আমার হাতে নাই, থাকলে পরে হয়তো আমি দিয়ে দিতাম সাথে সাথে। ঠিক আছে, ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ক্লাসে, সমাস নিয়ে পড়বো আমরা। ওকে, আল্লাহ হাফেজ।